আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিছু অসম চুক্তি বাংলাদেশের হয়েছে। সেই অসম চুক্তিগুলা এ যে করেছেন সেটা তৎকালীন যিনি আমাদের এই যে অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী ছিলেন খলিলুর রহমানের নেতৃত্বে এই সমস্ত চুক্তিগুলো হয়েছে। এখন এই সমস্ত চুক্তিগুলোর নেতৃত্বে বা ওই সরকারে খলিলুর রহমান ছিলেন, সেই খলিলুর রহমান কিন্তু বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে রয়েছেন। এখন সে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেই চুক্তিগুলো হয়তো এখন বুঝে নিতে চাইবে বা চুক্তির ফলাফলগুলো এখন পেতে চাইবে। এখন সেই লক্ষ্যে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি আন্ডার সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেছেন সেই পররাষ্ট্রমন্ত্রী যে পল কাপুর তিনি বাংলাদেশে আসছেন। এসে তিনি আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী এই যে জনাব খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অনেক বিতর্কিত কর্মকাণ্ড করে গেছেন। সেই বিতর্কিত কর্মকাণ্ডের ভিতরে যে সমস্ত কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলা এই যে বন্দর বিদেশিদেরকে দিয়ে দেয়া, তারপর রোহিঙ্গাদেরকে বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত, তারপর এই যে বিদেশি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একের পর এক যে অসম চুক্তি করেছেন সেই অসম চুক্তিগুলা, তারপরে সর্বশেষ তিনি যে করিডোর দেওয়ার নামে যেই কার্যক্রম করতে চেয়েছিলেন সেখানে তো আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান যদি বাধা হয়ে না দাঁড়াতেন তাহলে সেখানেও তিনি হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাও দিয়ে দিতেন। কিন্তু আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের সু কি সুবুদ্ধি উদয় হয়েছিল, এই কারণে তিনি সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তার যদি সুবুদ্ধিটা এরকম আরও অনেক ক্ষেত্রে উদয় হতো তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম অসম চুক্তিগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করতে পারতো না বলে আমার মনে হয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার তার 18 মাসের দায়িত্ব শেষ করে তারা চলে গেছেন। এখন নতুন নির্বাচিত সরকার হিসেবে বিএনপি সরকার আসলো। বিএনপি সরকার এসে তারেক রহমানের গাড়ে কিন্তু ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তিগুলো কিন্তু এসে বর্তাবে। এখন জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে বা বিএনপি সরকারকে ওই সমস্ত চুক্তিগুলো কতটা মানবে সেটা এখন দেখার বিষয়। কিন্তু বিএনপি যেন ওই সমস্ত চুক্তিগুলো না যদি নাও মানে তাহলেও কিন্তু আসলে সমস্যা কিন্তু থাকবে। কেননা আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ, তারা শক্তি প্রয়োগ করে তাদের যেই চুক্তি বা তাদের সাথে যেই করা যেই ঢিলগুলো রয়েছে ওই সমস্ত ঢিলগুলো তারা কার্যকর করতে বাধ্য হয়। সুতরাং সেই হিসেবে বা সেদিক দিয়ে যদি আমরা চিন্তা করি মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বাংলাদেশের ক্ষেত্রে ওরকম জোর খাটাবে। যদি তারেক রহমান বলেনও বা তিনি যদি মানতেও না চান যে আমরা এই সমস্ত চুক্তিগুলো মানব না বা এই সমস্ত চুক্তিগুলো অসম চুক্তিগুলো আমরা নবায়ন করতে চাই ইত্যাদি ইত্যাদি, তখন দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তারা নতুন করে বাংলাদেশের উপরে স্যাংশন আরোপ করবে। সেই স্যাংশনের যে বোঝা হয়তো বাংলাদেশের মানে বয়ে নেয়ার ক্ষমতা হয়তো থাকবে না। হয়তো বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর রয়েছে সেই গার্মেন্টস সেক্টরের উপরে নতুন করে আরও তিনি কর আরোপ করবেন। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের জন্য যে তুলা আমদানি করা হয় বা এই যে আপনার সেই তুলা আমরা ভারত থেকে অল্প খরচে আনতে পারতাম, সেই তুলা কিন্তু আমাদের মহামান্য আমাদের কি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মহান ব্যক্তি তিনি সেই যুক্তরাষ্ট্র থেকে উন্নত মানের তুলা নিয়ে আসতেছেন। এখন সেই তুলার ভিতরে কি আছে সেটা হয়তো তিনি ভালো জানেন, নাকি তাদের যেই কমিশন বাণিজ্য রয়েছে সেই কমিশন বাণিজ্যের কোনো একটা অংশ সেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস পাবেন সেটা হয়তো দেখার বিষয়। এখন সেই চুক্তির হয়তো কার্যকারিতার বিষয়ে, চুক্তির বিষয়ে বিভিন্ন বিষয়ের অবগত হওয়ার জন্য বা ওই সমস্ত চুক্তির ফলাফল পাওয়ার জন্য হয়তো বা এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী যে পররাষ্ট্রমন্ত্রী জনাব পল কাপুর তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে হয়তোবা তাদের সেই পুরনো বন্ধু জনাব খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পেয়ে তাকে জিজ্ঞাসা করেছেন, তার কাছে জানতে চেয়েছেন যে আমাদের সাথে তোমরা যে চুক্তি করে এসেছো সেই চুক্তি থেকে আমরা কি পাচ্ছি বা আমাদের পাওনাগুলো আমাদেরকে বুঝিয়ে দাও। তো এখন খলিলুর রহমান তো আসলে বিএনপি সরকারের একটা মন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসছেন। সুতরাং এই যে খলিলুর রহমান কিন্তু ইউনূসের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় যেরকমভাবে নিজের সিদ্ধান্ত নিজে দিতে পেরেছেন, এখন এই নির্বাচিত সরকার এই যে বিএনপি সরকারের সময় এই ডক্টর খলিলুর রহমান তিনি কিন্তু এই যে আপনার নিজের মতো করে সিদ্ধান্ত দিতে পারেন না বা পারবেন না, সেই বিষয়ে হয়তো বা এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হয়তো বা মানে সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনি হয়তো বিদেশ থেকে মানে বাংলাদেশ থেকে গিয়ে পরবর্তীতে দেখা যাবে বাংলাদেশের বিষয়ে আবার কোনো বিরূপ সিদ্ধান্ত দিতে পারেন।
কিন্তু এই যেই অসম চুক্তিগুলো করে গেছে, এই সমস্ত অসম চুক্তিগুলো করার দরকার ছিল না। এই সমস্ত অসম চুক্তিগুলো যদি না করে তারা যদি রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে মানে ফেরত নেওয়ার বিষয়ে বা বাংলাদেশ থেকে ফেরানোর বিষয়ে চিন্তা ভাবনা করতো বা কাজ করতো, তাহলে কাজে লাগবে বলে অনেকেই মনে করেন। আপনাদের হয়তো মনে থাকার কথা যে গেল বছর রমজানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে নিয়ে এই যে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন, সেখানে ইফতার করলেন রোহিঙ্গাদের সাথে। ইফতার করার পরে বা সেখানে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানকার আঞ্চলিক ভাষায় বলেছিলেন যে আমরা তোমাদেরকে, অর্থাৎ মানে চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষায় বলেছিলেন যে তোমরা আগামী ঈদে গিয়ে ঈদকে তোমাদের দেশে করবে, আমরা সেই ব্যবস্থা করতেছি। আপনারা দেখেন যে একটা রোহিঙ্গা যদি মানে একজন সিঙ্গেল রোহিঙ্গা আজ পর্যন্ত সেই মিয়ানমারে ফিরে যায়নি বা যেতে দেওয়ার কোনো প্রক্রিয়া বা কার্যক্রম হাতে নেয়নি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ তাদের আমলে বা তাদের সময়ে বাংলাদেশে আরও লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পুশ ইন হয়েছে। সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে। এখন সেই অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করে সেখানেও এক কেওয়াজ সৃষ্টি করে গেছে। সেই কেওয়াজের বিষয়ে আসলে আমাদের এই যে নতুন নতুন নবনির্বাচিত যেই সরকার রয়েছে, যে বিএনপি সরকার, সেই বিএনপি সরকারের ঘাড়ে এসে এর দায় পড়বে। আপনি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে তারা বিদেশে বাংলাদেশের যেই যেন কী বলে যেন বাংলাদেশের যে জিডিপি বৃদ্ধি করে দেখিয়ে গেছে, জিডিপি বৃদ্ধি, কিন্তু তারা যেন বিভিন্ন ব্যাংকের, বিশ্ব ব্যাংকের বা বিভিন্ন জায়গার যে সমস্ত এই যে ঋণের কিস্তিগুলো, সেগুলো কিন্তু পরিশোধ করেনি। সেই কিস্তি পরিশোধ না করে সেই টাকা অথচ জিডিপির সাথে যোগ করে দেখিয়ে গেছে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্বমাপের খেলোয়াড় না বলে আমরা বিশ্বমাপের একটা বাটপার তাকে বলতে পারি। যে বাটপারের একটা নজির এখানে আমরা দেখতে পাচ্ছি। জিডিপি বৃদ্ধি করে গেছে, কিন্তু বিদেশি ঋণ যেটা রয়েছে সেই জিডিপি ঋণের যে কিস্তি বকেয়া রেখে সেটা বর্তমান সরকার বা নবনির্বাচিত যে সরকার বা পরবর্তী সরকার তাদের ঘাড়ে চাপিয়ে রেখে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লেভেলে তাকে আমরা বিশ্বমাপের খেলোয়াড় না বলে বিশ্বমাপের বাটপার বলতে পারি। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাঙ্গপাঙ্গরা, তারা যেভাবে পারছে বিভিন্নভাবে বিভিন্ন মানে আঙ্গিকে তারা যেভাবে যে যার যার মতো করে প্রচুর টাকা কামিয়ে নিয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর এই টাকার কামিয়ে নিয়েছে এর অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে দুদক হয়তো বা তাদেরকে একটু মানে তাদের দিকে একটু নজর দিতে শুরু করেছে। কেননা আমরা দেখতে পাচ্ছি গতকালকে যেই খবরাখবর আমাদের সামনে আসছে, সেখানে এই যে তৎকালীন অর্থাৎ সাবেক যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন, সে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করছে দুদক। তবে এখানে দুদক ভালো কিছু করবে না করবে সেটা এখনও বলার সময় আসেনি। কেননা আমরা দেখেছি গেল কয়েকদিন পূর্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে 28 তারিখ সম্ভবত, মানে ফেব্রুয়ারির লাস্টের দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই যমুনাতে বসে দুদকের যিনি চেয়ারম্যান তিনি সহ তাদের সাঙ্গপাঙ্গ মানে তাদের সাবেক সরকারের কিচেন ক্যাবিনেটে যারা ছিলেন তারা সবাই মিলে কেক কেটে সেখানে উদযাপন করতেছেন বা আনন্দ করতেছেন। সেখানে কিন্তু এই যে যিনি দুদকের চেয়ারম্যান তিনিও ছিলেন। সুতরাং সব মিলে আসলে দুদকের চেয়ারম্যান তো আসলে ইউনূসের নিয়োগপ্রাপ্ত বলে অনেকে বলেন। এখন সুতরাং সেই দুদকের চেয়ারম্যান এখানে কি ইউনূসের বিরুদ্ধে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা সেটাও হয়তো প্রশ্নবিদ্ধ। তবে সব মিলে যেটা হচ্ছে, যুক্তরাষ্ট্র তার পাওনা বুঝে নেওয়ার জন্য বা তার পাওনা চুক্তির উপরে তার যে সমস্ত পাওনা আছে সেই পাওনা বুঝে নেওয়ার জন্য এখন ক্রমান্বয়ে তারা বাংলাদেশে আসবে, বাংলাদেশ সরকারকে বা নবনির্বাচিত যে সরকার রয়েছে সরকারকে চাপ দিতে থাকবে। এখন সেই চাপ সহ্য করে আমাদের অন্তর্বর্তী এই যে নবনির্বাচিত যে সরকার রয়েছে সেই সরকার কী করতে পারে বা কতদিন টিকতে পারে বা তাদের সাথে কীভাবে মোকাবেলা করে, সেটা এখন দেখার বিষয়। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা, আমি ইনস্টাগ্রাম ও টিকটক এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।